দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট নিউজে। আপনাদের সাথে আছি আমি ইশরাত জেরিন। শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখা কে এই বিমান কর্মকর্তা? 2.5 বিঘা জমি লিখে নিয়ে 1 লাখ টাকা হাতে ধরিয়ে দেন ডিবি হারুন। 23 দিন ধরে ডুকরে কাঁদছেন মা, সংসারের হাল ধরতে গিয়ে ফেরেনি লিমন। এক ক্লাসরুমে নানা দেশের শিক্ষার্থী, বাংলাদেশে মুগ্ধ ভারত নেপালের ছাত্রীরা। 38,000 কোটির নতুন রেলপথে হরিলুট, গায়েব অনেক যন্ত্রাংশ। একই মঞ্চে 7 জোড়া তরুণ তরুণীর যৌতুকবিহীন রাজকীয় বিয়ে। সীমান্ত ম্যানেজ করছেন নারী মাদক কারবারিরা, টার্গেট ছোট ছোট চালান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাসায় রেখে আসা শেরওয়ানির জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট প্রায় 2.5 ঘন্টা ধরে আটকে রাখেন এক বিমান কর্মকর্তা, যে ফ্লাইটে শিশু বৃদ্ধ সহ 100 জন যাত্রী ছিল। অবশেষে সেই বিমান কর্মকর্তার পরিচয় পাওয়া গেছে। জানা গেছে ওই বিমান কর্মকর্তার নাম গোলাম রাব্বি প্রিন্স। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন ফার্স্ট অফিসার। পরিবারের 6 সদস্যকে নিয়ে তিনি চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। তবে তাড়াহুড়োয় শেরওয়ানি বাসায় ফেলে আসেন। এ কারণে উড্ডয়নের প্রস্তুতি চলাকালেই তিনি বিমান থেকে নেমে যাওয়ার সিদ্ধান্ত নেন। বিমানের কেবিন ক্রু তাকে জানান এমতো অবস্থায় বিমান থেকে নেমে যাওয়ার নিয়ম নেই। এরপর তিনি তার পরিচয়পত্র বের করেন এবং সেই প্রভাব খাটিয়ে বিমান থেকে নেমে যান। তার এমন খামখেয়ালিপূর্ণ আচরণের কারণে ফ্লাইটে থাকা শিশু বৃদ্ধ সহ প্রায় 100 যাত্রীকে চরম ভোগান্তি ও দীর্ঘ বিলম্বের মুখে পড়তে হয় এবং যাত্রীদের প্রায় 3 ঘন্টা বিমানবন্দরে অপেক্ষা করতে হয়। পরে শেরওয়ানি আনার পর দুপুর 1টার দিকে ফ্লাইটটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। প্রেসিডেন্ট রিসোর্ট নির্মাণে গরিব মানুষের প্রায় 121 বিঘা জমি নিজের আয়ত্তে নিয়েছেন হারুন, যার মূল্য প্রায় 7,27,27,000 টাকা। কিন্তু জমির মালিকদেরকে সেই টাকা না দিয়ে ঠকানো হয়েছে চরমভাবে। সবচেয়ে অবাক করা বিষয়, 2.5 বিঘা জমি লিখে নিয়ে জমির মালিককে হাতে ধরিয়ে দেন 1 লাখ টাকা। আওয়ামী লীগ সরকারের সময়ে যে কজন দাপুটে পুলিশ কর্মকর্তা ছিলেন, তাদের মধ্যে তৎকালীন আইজিপি বেনজির আহমেদের পরেই ছিল ডিআইজি হারুনের প্রভাব। সাবেক এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ থাকলেও শেখ হাসিনার সময় তাকে শাস্তির পরিবর্তে দেওয়া হয় পদোন্নতি। ডিএমপির তেজগাঁও জোনের ডিসি থেকে পরে ডিআইজি এবং পদোন্নতি পেয়ে হয়ে যান ডিবির প্রধান। এরপর থেকেই তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন। সংশ্লিষ্টরা জানান, রাজনৈতিক বলয় ও প্রভাব তৈরি করে বেনজিরের মতো হারুনও ধীরে ধীরে দুর্নীতির ডালপালা বিস্তার করেন। রাষ্ট্রীয় একটি বাহিনীর পোশাক ব্যবহার করেছেন মানুষের অধিকার হরণ আর দুর্নীতি লোপাটের কাজে। সরকারের শীর্ষ পর্যায়ে যোগাযোগ থাকায় হারুন হয়ে পড়েন বেসামাল। যদিও 2024 সালের 5 আগস্টে শেখ হাসিনার পতনের পর দেশ থেকে পালিয়ে যায় হারুন। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট। ছেলের একটি ছবি বুকে চেপে ধরে দিনরাত শুধু ডুকরে ডুকরে কাঁদছেন মা। চোখের জল শুকিয়ে গেলেও রাস্তার পানে চাতক পাখির মতো চেয়ে আছেন তিনি। এই বুঝি তার সন্তান ফিরে এলো। এক বুক আশা নিয়ে বাবার হাত ধরে ঢাকায় পাড়ি জমিয়েছিল 13 বছরের কিশোর লিমন। উদ্দেশ্য ছিল অভাবের সংসারে বাবার কষ্টের ভাগ নেওয়া, কিন্তু আজ 23 দিন ধরে নিখোঁজ সে। নিখোঁজ কিশোর লিমন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মোহাম্মদপুর গ্রামের মোহাম্মদ খলিল উদ্দিনের ছেলে। আঙ্কেল, তোমার ছেলে তো আসেনি। আমি বললাম, বলে বাবা কোন কোথায় গেছি? তারপর ফোন করলো, বলে বাসা হয়েছে। মেসো তো ফোন দিলে ওখানে জানি, গার্মেন্টসও তো জানি। ঈদের ছুটি কাটিয়ে গত 13 জুন কামরাঙ্গীর চরে নানার বাসায় আসে সে। সংসারের হাল ধরতে সেই রাতেই তাকে একটি এমব্রয়ডারি কারখানায় নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু মাত্র 13 বছরের নরম মনটা ওই কারখানার ভারী মেশিনের বিকট শব্দ সহ্য করতে পারেনি। ভয় পেয়ে সেদিন সে বাসায় ফিরে আসে। পরদিন সকালে একটু শান্ত পরিবেশের খোঁজে নানার বাসা থেকে বের হয়ে সে আর ফেরেনি।
ছেলের খোঁজে কামরাঙ্গীরচর থানায় সাধারণ ডায়েরি করেছেন সন্তান হারানো পিতা। কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, কিশোর লিমনের সন্ধানে দেশের সব থানায় ছবি ও তথ্য পাঠানো হয়েছে এবং তাকে উদ্ধারে সর্বোচ্চ প্রযুক্তিগত তৎপরতা অব্যাহত রয়েছে। সেই আজিমর কোলা থেকে শূন্য আসছে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। একই শ্রেণীকক্ষে বাংলাদেশ, ভারত ও নেপাল সহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা। কারো মাতৃভাষা বাংলা, কারো হিন্দি, আবার কারো নেপালি। সংস্কৃতি, খাবার ও জীবনযাপনেও রয়েছে ভিন্নতা। তবুও সাদা অ্যাপ্রন গায়ে জড়িয়ে চিকিৎসক হওয়ার অভিন্ন স্বপ্নই তাদের এক সুতোয় গেঁথেছে। এখানে আমাদের হচ্ছে ফরেনার স্টুডেন্টদের সাথে অনেক ভালো কোঅপারেশন হয়, মানে কমিউনিকেশন ভালো, ওরা মানে খুব ইজিলি অ্যাডাপ্ট করতে পারে, আমরা ওদেরকে খুব আপন করে নিই। কলেজের টিচার, স্টুডেন্ট বা সবাই অনেক বেশি হেল্পফুল। প্রতিদিনের ক্লাস, গ্রুপ স্টাডি, ল্যাবরেটরি, ওয়ার্ড ভিজিট কিংবা সাংস্কৃতিক আয়োজন সবখানেই দেশি বিদেশি শিক্ষার্থীদের একসঙ্গে দেখা যায়। কেউ ভাষা বুঝতে সাহায্য করছেন, কেউ নোট ভাগাভাগি করছেন, আবার কেউ নতুন পরিবেশে মানিয়ে নিতে পাশে দাঁড়াচ্ছেন। ভৌগোলিক সীমারেখা পেরিয়ে যেন তৈরি হয়েছে একটি ছোট্ট আন্তর্জাতিক পরিবার। ভারতের জম্মু ও কাশ্মীর থেকে আসা মারিয়া তাবাসসুম জানান, চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে বাংলাদেশের ইস্টার্ন মেডিকেল কলেজে পড়তে এসেছেন তিনি। শুরুতে নতুন দেশ, নতুন পরিবেশ ও ভিন্ন সংস্কৃতি নিয়ে কিছুটা দ্বিধায় ছিলাম, কিন্তু এখানে এসে শিক্ষক, সহপাঠী এবং সবার আন্তরিক সহযোগিতায় খুব দ্রুতই আপন হয়ে উঠেছি। এখানে আমরা শুধু পড়াশোনাই করছি না, বরং বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও সংস্কৃতি বিনিময়ের সুযোগও পাচ্ছি। বাংলাদেশি শিক্ষার্থীরা সবসময় সহযোগিতা করে, যা আমাদের প্রবাস জীবনকে অনেক সহজ ও আনন্দময় করে তুলেছে। ভারতের শ্রীনগর থেকে আসা আদিনা ফাতিমা জানান, সবার আন্তরিক সহযোগিতায় প্রবাস জীবন অনেকটা সহজ মনে হচ্ছে। এছাড়া এদেশের সংস্কৃতিতে মুগ্ধ ফাতিমা। প্রথম দিকে নতুন দেশ ও নতুন পরিবেশ নিয়ে কিছুটা চিন্তায় ছিলাম, কিন্তু এখানে এসে শিক্ষক, সহপাঠী এবং কলেজ কর্তৃপক্ষের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহ মোহাম্মদ সেলিম এশিয়া পোস্টকে জানান, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় একাডেমিক ও প্রশাসনিক সহায়তা নিশ্চিত করা হয়। পাশাপাশি এমন একটি শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা হয়েছে, যেখানে দেশ বিদেশের শিক্ষার্থীরা কোনো ধরনের বৈষম্য ছাড়াই একসঙ্গে পড়াশোনা করতে পারে। এখন 115 জন শিক্ষার্থী আমাদের এখানে ভর্তি হয়। প্রথম দিন আমরা 50 জন দিয়ে শুরু করেছিলাম, ক্রমান্বয়ে এটা 75 হয়েছে, 85 হয়েছে, এরপরে 105 হয়েছে, 115 হয়েছে। এইভাবে ইসলাম মেডিকেল কলেজের ছাত্র সংখ্যা দিন দিন বৃদ্ধি পেয়েছে। বিদেশি শিক্ষার্থীদের ভাষায় বাংলাদেশের মানুষের অতিথিপরায়ণতা ও সহমর্মিতা সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। ভাষাগত সীমাবদ্ধতা থাকলেও বন্ধুত্বের আন্তরিকতায় সেই দূরত্ব খুব বেশি দিন টেকেনি। এখন তারা সহজে একসঙ্গে পড়াশোনা করেন, মতবিনিময় করেন এবং ভবিষ্যতের চিকিৎসক হিসাবে নিজেদের প্রস্তুত করছেন। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। দেশের অন্যতম বৃহৎ রেল অবকাঠামো পদ্মা রেল প্রকল্প। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত নির্মিত 236 কিলোমিটারের এই রেল লাইন প্রায় 38,629 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। তবে জনবল সংকট, সীমিত ট্রেন চলাচল এবং যথেষ্ট নিরাপত্তা না থাকার সুযোগে ব্যয়বহুল এই রেলপথের বিভিন্ন স্থাপনা ও যন্ত্রাংশ চুরি হয়ে যাচ্ছে। এতে একদিকে যেমন রাষ্ট্রের আর্থিক ক্ষতি হচ্ছে, অন্যদিকে বিঘ্নিত হচ্ছে ট্রেন চলাচলের নিরাপত্তা। জানা গেছে, নতুন রেললাইন থেকে প্রায় 93 ধরনের গুরুত্বপূর্ণ রেল অবকাঠামোর অংশ ও যন্ত্রাংশ চুরি হয়েছে। চুরি হওয়া সরঞ্জামের মধ্যে রেললাইন সংশ্লিষ্ট 42 ধরনের সামগ্রী রয়েছে। এছাড়া সেতু, কালভার্ট, আন্ডারপাস ও ভায়াডাক্ট থেকে 8 ধরনের, স্টেশন, ভবন ও গেট থেকে 13 ধরনের, বৈদ্যুতিক 16 ধরনের এবং সিগন্যাল ও টেলিযোগাযোগ ব্যবস্থার 14 ধরনের সরঞ্জাম চুরি হয়েছে। আজকের পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে গার্ডরেলের স্ক্রু স্পাইক,
ফিশ বোল্ট, ইলাস্ট্রিক রেল ক্লিপ, ফিশ প্লেট, টার্ন আউট বোল্ট, গেজ প্লেট, বাফারের বিভিন্ন অংশসহ লাইনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। সেতু ও আন্ডারপাসের চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে স্টিল গ্রেটিং প্লেট, হ্যান্ডরেল, রেলিং, জয়েন্ট প্লেট ও ট্রানজিশন পাইপ। এছাড়া স্টেশন ও ভবনের বিভিন্ন স্থাপনা থেকে পাম্প হাউসের মোটর, পানির মিটার, দরজার লকিং সিস্টেম, জানালার কাচ, গ্রিল, ম্যানহোল কভার, টয়লেটের স্যানিটারি ফিটিং, পানির কল ও ফ্যান চুরি হয়েছে। এমনকি বৈদ্যুতিক ব্যবস্থার কেবল, ডিস্ট্রিবিউশন বোর্ড, মোটর কন্ট্রোল বক্স, সাবমার্সিবল পাম্প এবং সিগন্যাল ব্যবস্থার কেবল, ট্রাক ট্রান্সফরমার, এক্সেল কাউন্টার, পয়েন্ট মেশিন ও পয়েন্ট মোটরের মতো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরি হয়েছে। রেলের কর্মকর্তারা জানিয়েছেন, সিগন্যাল সরঞ্জাম ও তার চুরির কারণে ঝকঝকে নতুন এই লাইনের কম্পিউটার ভিত্তিক সিগন্যাল ব্যবস্থা অকার্যকর হয়ে পড়েছে। বাধ্য হয়ে ম্যানুয়াল পদ্ধতিতে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। এতে ট্রেন পরিচালনায় ঝুঁকি তৈরি করছে এবং দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। চুরি ঠেকাতে বাংলাদেশ রেলওয়েকে একটি চিঠি দিয়েছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান কনস্ট্রাকশন সুপারভিশন কনসালট্যান্ট CSC। এতে বলা হয়, দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করা হলে বড় ধরনের রেল দুর্ঘটনা ঘটতে পারে। 2023 সালে পদ্মা সেতু রেল প্রকল্পের ঢাকা ভাঙা অংশে এবং 2024 সালে ডিসেম্বরে ঢাকা থেকে সরাসরি যশোর পর্যন্ত বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হয়। বর্তমানে এই রুটে 6টি ট্রেন নিয়মিত চলাচল করছে। তবে নতুন রেল লাইন চালু হলেও ট্রেনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়েনি। প্রকল্প সূত্র জানিয়েছে, পুরো রুট দিয়ে প্রতিদিন 48টি যাত্রী ও মালবাহী ট্রেন চলাচলের সক্ষমতা রয়েছে, কিন্তু পর্যাপ্ত জনবল, কোচ ও ইঞ্জিনের অভাবে এখনও সেই সক্ষমতা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম বলেন, প্রকল্পের সরঞ্জাম চুরির বিষয়টি সম্পর্কে অবগত। প্রয়োজনীয় জনবল না থাকলেও বর্তমানে যে জনবল রয়েছে তা দিয়েই পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করা হচ্ছে। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট। একই রঙের রাজকীয় শেরওয়ানিতে বর আর লাল টুকটুকে শাড়িতে নতুন বধূরা, জমকালো আলোকসজ্জা আর বর্ণিল রোশনায়ে চারদিকে যেন উৎসবের মহা আয়োজন। তবে এই চাকচিক্যের চেয়েও বড় আকর্ষণ ছিল যৌতুকের অভিশাপ ভেঙে এক মঞ্চে 7 জোড়া তরুণ তরুণীর হাত এক হওয়া। জমকালো এই রাজকীয় বিয়ের আয়োজন হয়েছে লালমনিরহাটে। সড়ক থেকে শুরু করে জেলা পরিষদ মিলনায়তনের ভেতর বাহির সবখানেই ছিল উৎসবের আমেজ। গত ঈদুল আজহার আনন্দ আয়োজনে আলোকিত লালমনিরহাট গড়ার প্রত্যয়ে যৌতুকবিহীন বিয়ের যে ঘোষণা দেওয়া হয়েছিল, 3 জুলাই রাতে তারই বাস্তব রূপ দেখল জেলাবাসী। কোনো প্রকার সামাজিক ব্যাধির ছোঁয়া ছাড়াই এই বৃহৎ আয়োজনে 6টি মুসলিম এবং একটি হিন্দু পরিবার পা রাখল নতুন জীবনে। বোনদের সংসার অনেক সময় ভেঙে যাচ্ছে এবং নানান নির্যাতনের শিকার হচ্ছে এই আমাদের বোনেরা। সেখান থেকে আমরা চাই যে যৌতুকবিহীন বিয়ে হয়ে গেলে যে দাম্পত্য বন্ধনটা এটা অটুট থাকবে, ভালোবাসাটা থাকবে এবং তারা সুখে সংসার করতে পারবে। বিয়ে ও খাবার শেষে মিলনায়তন মাতায় লালমনিরহাটের ঐতিহ্যবাহী আঞ্চলিক গীত। তবে শুধু বিয়েতেই এই আয়োজনের শেষ নয়। জেলা পরিষদের চেয়ারম্যান জানালেন, এই নবদম্পতিদের স্বাবলম্বী করতে যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগও তৈরি করবে আলোকিত লালমনিরহাট। যৌতুকের নেতিবাচক প্রভাব রুখতে এবং এই সুন্দর সংস্কৃতিকে দেশব্যাপী ছড়িয়ে দিতে জেলা পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারাও জানালেন শুভকামনা। আজকে যে 7টি দম্পতির মধ্যে যে বিয়েটা হচ্ছে, এটি পরবর্তীতে আরও বেশি হবে। এই 7 জনকে দেখে লালমনিরহাটের তরুণরা আগ্রহী হবে এবং এইটা দেখে লালমনিরহাট থেকে একসময় সারা দেশে এটি ছড়িয়ে পড়বে। যারা আমাদের নারীরা আছে, তারা যৌতুকের কারণে বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে। এই নির্যাতিত নারীদের যাতে আর নির্যাতনের কষ্ট সহ্য করতে না হয়, সেজন্য আমরা যৌতুকবিহীন বিবাহের আয়োজন করেছি আলোকিত লালমনিরহাটের পক্ষ থেকে। তো এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তো দেখা যাবে যে এই যে মডেল, এটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। আলোকিত লালমনিরহাটের এই বর্ণাঢ্য আয়োজনে 7টি পরিবারের এক হওয়ার পাশাপাশি সমাজ থেকে কুপ্রথা দূর করার এক অনন্য মাইলফলক তৈরি হলো। এই মহৎ উৎসবের আলো দেশের কোটি মানুষের হৃদয়ে ছড়িয়ে পড়ুক, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। সীমান্তে মাদক পাচারের চিরচেনা চিত্রে বড় ধরনের কৌশল নিয়েছে কারবারিরা।
আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে একসময়ের আধিপত্য বিস্তারকারী ফেন্সিডিলের জায়গায় এখন দখল করে নিয়েছে নতুন নতুন সব ভারতীয় নিষিদ্ধ সিরাপ। প্রশাসনের কড়া নজরদারির কারণে মাদক কারবারিরা এখন বড় চালানের ঝুঁকি এড়িয়ে বেছে নিচ্ছে ছোট ছোট চালান। আর এই নিরাপদ বাহক হিসেবে উদ্বেগজনক হারে বাড়ছে নারীদের সম্পৃক্ততা। যেটা আসতো ফেন্সিডিলের বিকল্প এখন সিরাপ আসছে বলে আমাদের কাছে তথ্য আছে। এখন এই মাদক আসক্ত নেশাগ্রস্ত হয়ে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। শুধু যুব সমাজই না, এতে দেখা যাচ্ছে যে মেয়েরাও কিন্তু ইনভলভ। সূত্র বলছে সীমান্তে এখন আর ঝোপঝাড়ে মাদক ফেলে রাখার প্রবণতা নেই, বরং শরীরের সাথে বেঁধে কিংবা গৃহস্থালির পণ্যের আড়ালে নিখুঁত কৌশলে এগুলো পাচার করা হচ্ছে। অনেক ক্ষেত্রে পারিবারিক দারিদ্রতাকে পুঁজি করে মূল হোতারা আড়ালে থেকে নারীদের মাদক বহনে বাধ্য করছে, যারা গৃহস্থলী পণ্য বা শিশুদের সাথে নিয়ে চলার কারণে অনেক সময় সন্দেহের বাইরেই থেকে যাচ্ছেন। গত 1.5 বছরে শুধু মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর এলাকা থেকেই এমন 31 জন নারী মাদক সহ গ্রেপ্তার হয়েছেন। আইনের কঠোর বাস্তবায়নে সরকারকে আরও উদ্যমী হতে হবে বলে জানান সচেতন মহল। বলা যায় যে এখন যুগের সাথে তাল মিলিয়ে যদি আইনের প্রয়োজনীয় সংশোধন, বিয়োজন এবং বিধিমালার সংশোধন না করা হয়, তাহলে তো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করা যাবে না। মাদক দ্রব্য নিয়ন্ত্রণের জন্য সরকারের উচিত দ্রুত আইন এবং বিধিমালা সংশোধন করা। গত 1.5 বছরে তথ্য বিশ্লেষণে দেখা গেছে 2025 সালে যেখানে 585 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছিল, সেখানে চলতি বছরের প্রথম 6 মাসে উদ্ধার করা হয়েছে মাত্র 28 বোতল। তবে এর বিপরীতে বাজারে দেদারসে প্রবেশ করছে এসকাফ, ফেয়ারডিল ও উইনসেরেক্সের মতো নতুন ভারতীয় সিরাপ। পাশাপাশি কমেছে হেরোইন উদ্ধারের পরিমাণও, যা গত বছরের তুলনায় এবার মাত্র 79 গ্রামে নেমে এসেছে। পরিসংখ্যান বলছে মেহেরপুরে মাসিক গড়ে মামলার সংখ্যা এখন 16টিরও বেশি এবং পুলিশি তৎপরতায় অপরাধী গ্রেপ্তারের হার 88% থেকে বেড়ে দাঁড়িয়েছে প্রায় 96%। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।